কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ। ইসরায়েলি হামলার পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে তুমুল প্রতিরোধ। সকালবেলার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাজল সাইরেন। মধ্য ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্কের রেল। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিধ্বংসী হামলা চালিয়েছিল। তার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। প্রতিশোধ এলো এত দ্রুত যেন আগুন থেকে স্ফুলিঙ্গ। ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে তাড়াতাড়ি, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এত দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোই বা কিভাবে সম্ভব হলো? ইসরায়েলি সামরিক সূত্র বলছে, একসঙ্গে 20টি জেট 65-টিরও বেশি বোমা বর্ষণ করেছে সানায়। এত বিস্ফোরক ব্যবহারের ঘটনা এটাই প্রথম একক হামলায়। ইসরায়েলের তথ্যমতে অভিযানে 7টি লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা। এর মধ্যে ছিল 5টি সামরিক সদর দপ্তর ও অস্ত্র ভাণ্ডার 2টা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস একে হুথিদের উপর শক্তিশালী আঘাত বলেই বর্ণনা করেন। কিন্তু ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন জানিয়েছে, ওই হামলায় 2 জন নিহত এবং 48 জন আহত হয়েছে। তাদের বক্তব্যে স্পষ্ট, এটিকে তারা ইসরায়েলি আগ্রাসন হিসেবেই দেখছে। হুথিদের ঘোষণা ও ইরানের ছায়া। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়াতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের উপর গণহত্যা ও ইয়েমেনের মাটিতে আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান। হুথিরা আরও জানায়, ইসরায়েলের দক্ষিণে আল রাশরাশ এলাকায় ড্রোন হামলা সফল হয়েছে। তারা দাবি করে, প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। যদিও ইসরায়েল বলে, কেবল একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এখানেই আসে বড় প্রশ্ন, হুথিদের শক্তি কি শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সমর্থন ছাড়া এত দূর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো সম্ভব নয়। ইরানের প্রযুক্তি ও কৌশলই হুথিদের হাতকে করেছে আরও লম্বা। এই পাল্টাপাল্টি হামলা শুধু একদিনের ঘটনা না। এর আগেও হুথিরা ইসরায়েলের ইরাতে চালায় ড্রোন হামলা, যাতে আহত হয় 20 জন। 2 জনের গুরুতর অবস্থা। এক ড্রোন সফল হয়, আরেকটি ব্যর্থ। কিন্তু বার্তা স্পষ্ট, ইসরায়েল গাজায় আগুন ছড়ালে ইয়েমেন থেকেও আগুন ছুটবে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং এক কৌশলগত বার্তা। এটি দেখায়, গাজায় যুদ্ধ ইসরায়েলের ছাড়িয়ে গেছে ইসরায়েলের সীমানা। এখনও ইয়েমেনও ইসরায়েলের জন্য এক ফ্রন্টে পরিণত হয়েছে, আর এর পেছনে ইরানের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান চালাচ্ছে, তখন তার মাথার উপরে ইয়েমেন নতুন চাপ তৈরি করছে। প্রতিটি হামলার পরই আসে পাল্টা হামলা, প্রতিটি আগ্রাসনের পরই প্রতিশোধের ঘোষণা। আর এর মধ্যেই তেহরান প্রমাণ করছে, তাদের প্রভাব আর শক্তি শুধু এক দেশে নয়, গোটা অঞ্চলে ছড়িয়ে আছে। প্রশ্ন এখন একটাই, এই লড়াই কোথায় গিয়ে থামবে? নাকি প্রতিটি আগুনের জবাবে আরেকটি আগুন জ্বলে উঠবে? যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছে ইরান। শত্রুদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার, আধুনিক সামরিক মহড়া, সবই ইরানের নতুন আগমনী বার্তা বহন করছে। গত জুনে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর আমেরিকা ইসরায়েলের পাশে যোগ দিয়ে আরও 3টি স্থাপনায় আঘাত করে। কিন্তু তেহরান কোনোভাবে বিচলিত হয়নি। উল্টো 12 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে বাধ্য হয় ইসরায়েল ও আমেরিকা। এই যুদ্ধ ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGCর সক্ষমতা ও জাতীয় ঐক্যের পরিচয় দিয়েছে। ইরান আগের যুদ্ধে শেখা শিক্ষাকে কাজে লাগিয়েছে। IRGC ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েল এবং আমেরিকার সম্ভাব্য হুমকির জবাব দিতে এখন পুরোপুরি প্রস্তুত। অস্ত্রের ঝনঝনানি, ক্ষেপণাস্ত্রের গর্জন এবং সামরিক মহড়া সবই ইরানের শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে। ইরান এই প্রতিরক্ষা শক্তিকে শুধুই প্রতিরোধের জন্য নয়, শত্রুকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করার জন্য সাজাচ্ছে। আকাশ, সমুদ্র ও স্থল, 3টে ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ়। তেহরান প্রমাণ করেছে, শত্রু যত বড় শক্তি হোক, ইরান নিজস্ব কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে প্রতিক্রিয়ার নতুন মাত্রা তৈরি করতে সক্ষম। ইরানের সামরিক ইতিহাসও শক্তির প্রমাণ বহন করে। 1980 সালে ইরাকের পূর্ণমাত্রার আগ্রাসনের সময় ইরান 8 বছর ধরে প্রতিরোধ গড়ে তোলে। তখন আমেরিকা ইরাককে সমর্থন করলেও ইরান হেরে যায়নি। IRGC মনে করিয়ে দেয়, সেই যুদ্ধের অভিজ্ঞতা এখনও তাদের সম্ভাব্য হুমকির মোকাবিলার মূল ভিত্তি। ইরানের সামরিক পুনর্গঠন শুধু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি নয়, IRGC জানাচ্ছে, জাতীয় ঐক্য ও সামরিক কৌশল একত্রে শত্রুদের জন্য শক্তিশালী প্রতিবন্ধক।
ইরান তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়ন অব্যাহত রেখেছে, হাইব্রিড যুদ্ধ মোকাবেলার পরিকল্পনা করেছে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। এই প্রস্তুতির মধ্যে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি, কৌশলগত মহড়া এবং সামরিক প্রযুক্তির আধুনিকীকরণ ইরানের শক্তিকে আন্তর্জাতিক দৃশ্যপটে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। ইসরায়েল ও আমেরিকাকে বারবার সতর্ক করা হয়েছে, যদি ভুল পদক্ষেপ নাও পরিণতি ভোগ করতে হবে। ইরান এখন যুদ্ধের আগের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। অতীতের ক্ষত ও অভিজ্ঞতাকে শক্তিতে রূপান্তরিত করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সশস্ত্র, সংহত ও জাগ্রত অবস্থান দেখাচ্ছে। IRGC হুঁশিয়ারি দিচ্ছে, যে কোনো আগ্রাসন চেষ্টা ব্যর্থ হবে, কারণ ইরান এক দুর্গের মতো দাঁড়িয়ে আছে। এখন ইরানের বার্তা স্পষ্ট, শত্রু যত শক্তিশালী হোক, তাদের প্রতিরোধ, কৌশল এবং ঐক্য ইরানকে পরাজিত করতে পারবে না। লুহান্স্কের আকাশে আগুন, মাটিতে ধোঁয়া। এক সপ্তাহের লড়াই যেন এক ভয়াল অধ্যায় হয়ে উঠেছে ইউক্রেনের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, শুধু এই সপ্তাহেই ইউক্রেন 4500 সৈন্য হারিয়েছে। নিহতদের মধ্যে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছে। এটাই কি লুহান্স্ক যুদ্ধের মোড় ঘোরানো মুহূর্ত? রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে ম্যারোচকো জানাচ্ছেন, লড়াইয়ের চাপ ক্রমশ ইউক্রেনীয় বাহিনীর উপর বাড়ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় এবার মৃতের সংখ্যা আরও বেড়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্যাটল গ্রুপ ওয়েস্ট এর হাতে। ভয়াবহ সংঘর্ষে এই বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। শুধু পশ্চিম নয়, উত্তরের এবং দক্ষিণের ব্যাটল গ্রুপও ইউক্রেনের নানা ফরমেশন ভেঙে দিয়েছে। রাশিয়ার সেনারা শুধু মানুষ নয়, অস্ত্রশস্ত্রও গুঁড়িয়ে দিয়েছে। 8টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 50টি ফিল্ড আর্টিলারি সিস্টেম একেবারে নিশ্চিহ্ন। শুধু তাই নয়, 84টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কাউন্টার ব্যাটারি সিস্টেমও মুছে গেছে এক ঝটকায়। প্রশ্ন জাগে, ইউক্রেনের পক্ষে কি আর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব? তথ্য বলছে, রাশিয়ার টার্গেটে ছিল ইউক্রেনের ভেতরে থাকা সরবরাহ ঘাঁটি। এক সপ্তাহে 100টির বেশি গোলাবারুদ, জ্বালানি আর সামরিক ডিপো গুঁড়িয়ে দিয়েছে রাশিয়ান সেনারা। এর সঙ্গে যোগ হয়েছে আরও 350টির বেশি কমব্যাট যান ধ্বংসের খবর। ম্যারোচকোর মতে, এসব ক্ষতি শুধু সংখ্যা নয়, বরং ইউক্রেনীয় প্রতিরক্ষার ভেঙে পড়া চিত্র। তিনি সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ আকার নিতে পারে। কিন্তু এখানেই টুইস্ট। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিসংখ্যান সামনে এলেও কিয়েভ এখনও হাল ছাড়েনি। আন্তর্জাতিক সহযোগীদের ভরসায় ইউক্রেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষয়ক্ষতি সত্ত্বেও কতদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে? লুহান্স্কের মাটিতে রক্ত ঝরছে দুই পক্ষেরই। তবে এই সপ্তাহের হিসাব বলছে, ইউক্রেনের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন। রাশিয়ার দাবি, এক সপ্তাহে ইউক্রেন 4500 সৈন্য ও ভাড়াটে যোদ্ধা হারিয়েছে। ব্যাটল গ্রুপ ওয়েস্ট সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইউক্রেনীয় সেনাদের। ধ্বংস হয়েছে 8টি ট্যাঙ্ক, 50টি আর্টিলারি, 84টি ইলেকট্রনিক সিস্টেম। টার্গেটে ছিল সরবরাহ ঘাঁটি, 100টির বেশি ডিপো ধ্বংস। ভেঙে দেওয়া হয়েছে 350টির বেশি যুদ্ধযান। সামরিক বিশেষজ্ঞদের সতর্কবার্তা, লুহান্স্কের যুদ্ধ আরও ভয়াবহ হতে চলেছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ন্যাটো ও পশ্চিমা দেশগুলো। চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, তবে প্রয়োজনে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে হবে। তিনি বলেন, রাশিয়া দ্রুত বুঝবে যে তারা সীমা অতিক্রম করেছে। এই পদক্ষেপ সংঘাতের ঝুঁকি তৈরি করলেও মন্দের কাছে আত্মসমর্পণ করা যাবে না। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবো বলেছেন, ইউক্রেনের জন্য প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হলে তা স্বাক্ষরিত ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নামতে বাধ্য করবে। আশদোদের আকাশে রকেট, রাতের নীরবতা হঠাৎ ভেঙে গেল সাইরেনের শব্দে। আশদোদের পূর্বাঞ্চলে মানুষ দৌড়ে আশ্রয় নিল বাংকারে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের একটি প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যটি গিয়ে পড়েছে খোলা প্রান্তরে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের খবরও মেলেনি। কিন্তু আতঙ্কে কেঁপে উঠেছে শহর। IDF বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটনাটি সামলেছে বলে জানিয়েছে। তাদের ভাষায় সবকিছু প্রোটোকল অনুযায়ী হয়েছে। স্থানীয়রা জানান, প্রথমে বাজল সাইরেন, তারপর আকাশে বিস্ফোরণের শব্দ। প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে ভূপাতিত করেছে।
জরুরি সেবা সতর্ক অবস্থায় রাখা হলেও শেষ পর্যন্ত বেসামরিক কোনো ক্ষতি হয়নি। গাজার রকেট হুমকি কমেছে, কিন্তু শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে সাম্প্রতিক সময়ে গাজার রকেট ছোড়ার সক্ষমতা কমে গেছে, ফলে আশদোদে এই ধরনের হামলা এখন বিরল ঘটনা। সর্বশেষ দূরপাল্লার রকেট হামলা হয়েছিল 6 এপ্রিল। তারপর থেকে পরিস্থিতি তুলনামূলক শান্তই ছিল, কিন্তু নতুন এই হামলা প্রমাণ করে গাজার দিক থেকে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। আইডিএফ বারবার বলছে তারা অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না গাজার রকেট হুমকি পুরোপুরি দূর হচ্ছে। তবে এই অব্যাহত সংঘাতের মধ্যে মানবিক বিপর্যয় বেড়ে চলেছে। উত্তরের ভিন্ন চিত্র, নিজেদের দুর্ঘটনায় আহত আইডিএফ সৈন্যরা। একই দিনে ঘটেছে আরেক ঘটনা। উত্তর গাজায় চলমান সামরিক অভিযানের সময় উল্টে যায় আইডিএফের একটি সামরিক গাড়ি। তাতে আহত হন অন্তত 10 জন ইসরায়েলি সৈন্য। সেনাবাহিনী জানিয়েছে সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সবাইকে হালকা আঘাতপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। যদিও সামরিক দুর্ঘটনায় একসঙ্গে 10 জন সৈন্য আহত হওয়া সেনাবাহিনীর জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দ্বিমুখী সংকট, একদিকে গাজার রকেট হামলা, অন্যদিকে নিজেদের ভেতরেই দুর্ঘটনায় আহত সৈন্য। এই দুই খবরই একদিনে প্রকাশ পাওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চাপে পড়ার চিত্র স্পষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আশদোদের রকেট হামলায় হতাহতের খবর না থাকলেও মানসিক চাপ বেড়েছে, আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্ঘটনা সেনাদের মনোবলকে নাড়া দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধু শত্রুর আক্রমণ নয়, এ ধরনের অঘটনও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েলি সেনারা বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো শক্তিশালী, আকাশে উড়ে আসা রকেটকে মুহূর্তেই ধ্বংস করছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি গাজার ক্ষুদ্র সামরিক সক্ষমতাই এভাবে আতঙ্ক ছড়াতে পারে, তবে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কতটা থাকবে? ইরান ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আশদোদের আকাশে রকেট প্রতিরোধের ঘটনাটি হয়তো সেদিকেই নতুন করে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। গোপন সামরিক ঘাঁটি আর মিশরের হুঁশিয়ারি, ইসরায়েল ঘিরে শঙ্কার মেঘ। ইসরায়েলের সীমান্তে হঠাৎই উঠেছে এক ঝড়। খবর ছড়িয়ে পড়েছে মিশর নাকি গোপনে তৈরি করছে সামরিক ঘাঁটি, প্রসারিত করছে ইয়ার্ড স্ট্রিপ, মাটির নিচে বানাচ্ছে রহস্যময় অবকাঠামো। আর এতে কেঁপে উঠেছে তেল আবিব। প্রশ্ন জেগেছে, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে কি নতুন কোনো চাল চালতে যাচ্ছে আরব রাষ্ট্রগুলো? চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই প্রস্তুতিকে 1979 সালের শান্তি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। তাদের দাবি, কায়রো সীমান্তে ভয়াবহভাবে সেনা জমা করছে। ভূগর্ভস্থ নতুন স্থাপনায় কি আছে তার ব্যাখ্যা এড়িয়ে যাচ্ছে মিশর। ইসরায়েলি কর্মকর্তারা সন্দেহ করছেন এগুলো হয়তো যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি অবকাঠামো। তেল আবিবে আতঙ্ক এতটাই বেড়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেমেই হয়েছে সেই বৈঠক। মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির গ্যারান্টর হিসেবে এখন চাপে আছে। ইসরায়েল চাইছে তারা যেন কায়রোর উপর চাপ প্রয়োগ করে। একজন ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে সরাসরি বলেছেন, মিশর যা করছে তা অত্যন্ত গুরুতর। কিন্তু অন্যদিকে কায়রো সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিশরের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসব ভিত্তিহীন। এমনকি তিনি বলেছেন ট্রাম্প প্রশাসনও সম্প্রতি কোনো উদ্বেগের কথা কায়রোকে জানায়নি। তবে পর্দার আড়ালে অন্য ছবি আঁকা হচ্ছে। ইসরায়েলের ভয়, গাজা থেকে যদি শরণার্থীদের ঢল নামানো হয় তাহলে সেই বোঝা গিয়ে পড়বে সিনাই উপদ্বীপে, আর এটি মিশরের জন্য অগ্রহণযোগ্য। তারা আগেই বলেছে গাজার মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হলে সেটা হবে তাদের জন্য একেবারে রেড লাইন। কাহিনী এখানেই শেষ নয়। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর আরব রাষ্ট্রগুলোর অবস্থান আরও কঠোর হয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের আগ্রাসন রুখতে হবে, নইলে এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। মঞ্চ যেন সাজানো, একদিকে ইসরায়েলের আতঙ্ক, অভিযোগ আর মার্কিন হস্তক্ষেপের চেষ্টা, অন্যদিকে মিশরের অস্বীকার অথচ রহস্যময় সামরিক প্রস্তুতির গুঞ্জন। আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধ বিমানের ছায়া, মাটির নিচে লুকানো অজানা টানে। প্রশ্ন একটাই, এ কি কেবল প্রতিরক্ষা, নাকি আরব দুনিয়া ইসরায়েলের বিরুদ্ধে নতুন কোনো সামরিক ঢেউ তুলতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী, উত্তেজনায় ঠাসা। ইসরায়েল দৌড়ে যাচ্ছে ওয়াশিংটনের দ্বারে, মিশর বলছে কিছু হয়নি, অথচ সীমান্তে তৈরি হচ্ছে অজানা ঘাঁটি। ইতিহাসের মঞ্চে আরেকটি বিস্ফোরণের আগাম সুর বাজছে কিনা তা নিয়েই দুলছে দুনিয়া।
যুদ্ধের ছায়া, গাজার সীমান্তে মিশরের অগ্নিঝরা হুঁশিয়ারি। গাজার আকাশে এখনো ধোঁয়া, রাস্তায় নীরবতা। এমন এক সময়েই প্রতিবেশী মিশর হঠাৎই তুলেছে তলোয়ার। সীমান্তে গর্জে উঠছে সামরিক প্রস্তুতির ঢাক। প্রশ্ন একটাই, ইসরায়েল কি এবার আরব দানবকে জাগিয়ে তুলল? ইসরায়েলের গোপন পরিকল্পনা নিয়ে কায়রোতে চলছে অস্থিরতা। শোনা যাচ্ছে তেল আবিব গাজাবাসীদের দমিয়ে দক্ষিণে ঠেলে দিতে চাইছে। সেই দক্ষিণ মানে মিশরের সিনাই। আর এখানেই মিশরের রক্ত গরম হয়ে উঠেছে। কায়রো সাফ জানিয়ে দিয়েছে, গাজার মানুষের জোরপূর্বক স্থানান্তর একটি রেড লাইন। এই লাইন পেরোলে মিশরের তরবারি নামবে ঝলসে দেয়া বজ্রের মতো। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিজ দৈনিক আল আখবার রিপোর্ট করেছে, মিশর শুধু কথা বলছে না, সৈন্য, অস্ত্র আর যুদ্ধ বিমান তৈরি রাখা হয়েছে। সংকট বাড়লে সীমান্তে দ্বিগুণ সেনা মোতায়েন হবে। সিনাইয়ের আকাশে ভেসে উঠবে যুদ্ধ বিমান। প্রস্তুতির প্রতিটি ধাপে যেন ইসরায়েলকে বলা হচ্ছে, থেমে যাও, নয়তো আসবে ঝড়। একজন মিশরীয় সামরিক কর্মকর্তা আল আখবারকে জানিয়েছেন, নির্দেশ স্পষ্ট, ফিলিস্তিনিদের দিকে গুলি নয়। এর মানে মিশরের অস্ত্র শত্রু নয়, মানবতার পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি গাজাবাসীদের তাড়ানোর চেষ্টা হয়, প্রতিক্রিয়া আসবে মানবিক আইন মেনে, কিন্তু বজ্রাঘাতের মতো কঠোর। ইসরায়েলও নিশ্চুপ নেই। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা দেখে আতঙ্ক চেপে ধরেছে তেল আবিবকে। অভিযোগ উঠেছে, কায়রো সীমান্তে ভয়ঙ্করভাবে সেনা জড়ো করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাকি বিষয়টি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তুলেছেন। এ যেন এক লুকোচুরি খেলা। মিশর বলছে প্রতিরক্ষা, ইসরায়েল বলছে আক্রমণের প্রস্তুতি। গল্পে আরও এক টুইস্ট। ইসরায়েল দাবি করছে, মিশর নতুন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি বানাচ্ছে, যার ভেতরে কি আছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দিচ্ছে না। ক্ষেপণাস্ত্র লুকানো আছে কিনা তার প্রমাণ নেই, তবুও সন্দেহে অস্থির ইসরায়েল। এদিকে কায়রোর বার্তা স্পষ্ট, গাজাবাসীদের গণস্থানান্তর মেনে নেবে না। তারা কাউকে ঝুঁকতে দেবে না, কাউকে ঠেলে বেরো করবে না। মানবিকতার নামে যে চক্রান্ত, মিশর সেটাকে আগেই রুখে দেবে। সিনেমার মতো দৃশ্য আঁকা যায়। এক পাশে ইসরায়েলের গর্জন, অন্য পাশে মিশরের প্রতিশোধী দৃষ্টি। সীমান্তে সৈন্য সারি, আকাশে প্রস্তুত যুদ্ধ বিমান। গাজা যেন দাবার বোর্ড, কিন্তু এবার খেলোয়াড়রা শুধু ইসরায়েল আর হামাস নয়, প্রবেশ করেছে মিশরের মতো আঞ্চলিক দৈত্য। ইতিহাস সাক্ষী, আরব রাষ্ট্রগুলো অনেক সময় নীরব থেকেছে, কিন্তু এবার মিশর ভিন্ন সুর তুলছে। একদিকে মানবিকতার দাবি, অন্যদিকে সীমান্ত রক্ষার শপথ। ফলে সমীকরণ একেবারে বদলে যাচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েল কি গাজার পরিকল্পনায় এগোবে, নাকি মিশরের সতর্কতা শুনে পিছিয়ে যাবে? যুদ্ধের ছায়া যত ঘন হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যের মাটি কাঁপছে অজানা পরিণতির অপেক্ষায়। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে, তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ। সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভাণ্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি। দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে 3 শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়া যান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট। ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে, সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক, তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না। কারণ এই ভূমি ১৯৭৪ সাল থেকেই সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে, তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব, সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নিসংঘাতে। যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না। ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনেই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। সিনাই মরুভূমিতে গর্জে উঠল চীনা ক্ষেপণাস্ত্র, মিশরের সতর্কবার্তা ইসরায়েলকে। মরুভূমির উত্তপ্ত বাতাসে হঠাৎই ভেসে উঠেছে গর্জন। না, এটা কোনো প্রাকৃতিক ঝড় নয়। সিনাই উপদ্বীপে এবার নাকি দাঁড়িয়ে গেছে চীনের তৈরি ভয়ঙ্কর HQ-9B ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে যেন যুদ্ধের মেঘ জমে উঠছে, আর সেই ঝড়ের কেন্দ্রে আজ মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর মিশর মোতায়েন করেছে এই HQ-9B সিস্টেম। যদিও খবরটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সত্যি হলে এর প্রতীকী অর্থই সবচেয়ে বড়। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধ মনে করিয়ে দেয় এই পদক্ষেপ, যখন ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর ও গোলান মালভূমি। পরে ১৯৭৯ সালের শান্তি চুক্তির মাধ্যমে সিনাই ফেরত পায় মিশর। সেই চুক্তিতে ভারী সামরিক উপস্থিতি সীমিত রাখা হয়েছিল। তাই এবার মিশরের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা নয়, বরং ইতিহাসের পাতায় নতুন এক মোড়। টুইস্ট লুকিয়ে আছে কূটনীতিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আফতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজা থেকে যদি জোর করে মানুষকে সিনাইতে ঠেলে দেওয়া হয়, তবে সেটাই হবে মিশরের নিরাপত্তার জন্য রেড লাইন। আর সেই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর প্রকাশ্যে আসে। এটি নিছক কাকতালীয় নয়, বরং স্পষ্ট এক সংকেত। ইসরায়েলের সাম্প্রতিক হামলা কাতারের ওপর শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই করেনি, বরং মিশরকে ভাবিয়েছে ভবিষ্যৎ নিয়েও। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে ফেলছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। HQ-9B কিন্তু কোনো সাধারণ অস্ত্র নয়। এটি একসঙ্গে ৮ থেকে ১০টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর পাল্লা ২৬০ কিলোমিটার পর্যন্ত। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ হিসেবে দেখেন। এখানেই আসল নাটকীয়তা। মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন সাহায্য ও সামরিক সহযোগিতা ছিল তাদের প্রধান ভরসা। কিন্তু একই সময়ে আমেরিকা ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে চলেছে। এই প্রেক্ষাপটে চীনা অস্ত্রের মোতায়েন আসলে এক নতুন ভারসাম্য খোঁজা। কায়রো যেন বিশ্বকে বলছে, আমরা শুধু পশ্চিমের উপর নির্ভর করব না, আমাদের বিকল্প শক্তিও আছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সমীর ফারাক আগেই জানিয়েছিলেন, HQ-9B ইতিমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে ইগলস অফ সিভিলাইজেশন 2025 মহড়াতেও প্রকাশ্যে প্রদর্শন করা হয়েছিল এই সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে সরাসরি বার্তা দিচ্ছে ইসরায়েলকে, সীমান্ত যদি লঙ্ঘন করা হয়, তবে প্রতিরোধের জবাব প্রস্তুত আছে। চুক্তি ভঙ্গ না করেও মিশর নিজের শক্তি প্রদর্শন করছে, আর এটি ইসরায়েলের জন্য আসল চাপ। গাজায় যখন রক্ত ঝরছে আর জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ তুলছে, তখন সিনাই মরুভূমির বুকে দাঁড়িয়ে HQ-9B যেন ঘোষণা করছে, মিশর আর নীরব থাকবে না, আঘাত আসলে প্রতিরোধও আসবে।